তন্ময় ঈদের ছুটি কাটালো 9 দিন। 9 দিন পর টানা 5 দিন অফিসে ব্যস্ত ছিল সে। সেই ব্যস্ততা কাটিয়ে উঠতে না উঠতেই টানা 3 দিনের জন্য কোম্পানির প্রেসিডেন্টের সঙ্গে বিজনেস ট্যুরে যেতে হলো। যাওয়ার সময় তন্ময় সাবিয়াকে ফ্ল্যাটে রেখে গেল। তার অনুপস্থিতিতে যেন মায়ের দেখাশোনা হয়। 3 দিনের ট্যুর শেষ ফিরেছে আজ রাত 1:30-এ। কোনো রকমে গোসল শেষে সেরে খেয়ে ঘুমাতে এলো। ঘুমানোর আগ মুহূর্তে ফোন চেক করলো। নিত্যদিনের মতো ওর কিছু অদ্ভুত মেসেজ আনসিন হয়ে আছে। কী রিপ্লাই দেওয়া যায় এসব মেসেজের সে আজও বুঝে পেল না। ওর যত সব অদ্ভুত রকমের মেসেজ, হয় এই একটা ফুলের ছবি তুলে পাঠাবে, নইলে পাখির, না হলে আকাশ, না হলে হাতের, সব ওলটপালট মেসেজ। কোনো অর্থ নেই। তন্ময়ের ভালো লাগে, সে দেখে ঘুরে ফিরে, কিন্তু রিপ্লাই দেওয়ার মতো ভাষা খুঁজে পায় না। আপাতত ভীষণ ক্লান্ত। অগত্যা ফোন রেখে শুয়ে পড়ল। চোখ জোড়া বুঝতেই ওর হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল। অনেক দিন ধরেই মেয়েটাকে দেখছে না। কিছুদিন চোখের সামনে না এলেই তার অশান্তি লাগে, শূন্যতা অনুভব হয়। 2 দিন ছুটি আছে। তন্ময় ভেবে রাখলো কাল ওর কলেজে যাবে। ওর কলেজ ছুটি হয় যেহেতু দুপুর 12টায়, তন্ময় 12টার আগে পৌঁছে যাবে। ওকে কলেজ থেকে পিক করতে, লাঞ্চ করাতে নিয়ে যাবে। পরদিন ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তন্ময় বেলা করে উঠেছিল। ঘড়ি কাঁটা ধরে বৃষ্টির মধ্যে পৌঁছেছে অরুর কলেজের সামনে। কলেজের গেট বন্ধ, সম্ভবত ছুটি হয়নি। এই কলেজের সামনে একটা কফি শপ আছে। তন্ময় শপের ভেতরে ঢুকে বসেছে এক কোণে। এখান থেকে অরুর কলেজের গেটটা দেখা যাচ্ছে। কাচের টেবিলে রাখা মেনুটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে রেখে দিল। একজন অল্প বয়সী ওয়েটার এসে কী প্রয়োজন জানতে চাইলে তন্ময় রেগুলার কফির অর্ডার করলো। কফি আসতে সময় নিল না, কিছুক্ষণের মধ্যেই দিয়ে গেল। তন্ময় ফোনে তাদের কোম্পানির ওয়েবসাইট দেখতে দেখতে কফিতে চুমুক বসাচ্ছিল। এই সময় আর চোখে দেখলো কলেজের গেট খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা দল বেঁধে বেরোচ্ছে, কেউ ভিজে ভিজে, কেউ বা ছাতা মাথায় নিয়ে। তন্ময় উঠে দাঁড়ালো। কাউন্টারে বিল মিটে বেরোলো। ছাতার সেলফে রাখা ছাতাটা তুলে নিল হাতে। রাস্তা পেরোলো। তন্ময় না দেখেই কল্পনা করে নিতে পারছে ওরও বৃষ্টিতে ভিজছে। হলেও তাই, ও যখন বেরোলো ভিজে একাকার, ওর সাথে মার্জি, দুজন কিছু একটা নিয়ে হাসছে। ওরও পারছে না মার্জির গায়ে ঢলে পড়তে। ওকে বারবার করে তন্ময় বলেছে সাদা কলেজ ড্রেস পরে রাস্তাঘাটে বৃষ্টিতে না ভিজতে। কথা শুনে মেয়ে মার্জি হঠাৎ করে সামনে তাকালো। তন্ময়কে দেখে কিছুটা চমকে উঠল। পরপর ওরুকে খোঁচা মেরে হাতের ইশারায় দেখালো। ওর ভ্রু উঁচিয়ে তাকিয়েছে। তন্ময়কে দেখা মাত্র ওর চোখ জোড়া জ্বলজ্বল করে উঠল। মার্জিকে ওকে যেন চেনেই না। ওকে ফেলে এক দৌড়ে তন্ময়ের সামনে চলে এলো। বোকার মতো হেসে বলল, কখন এসেছেন তন্ময় ভাই? অনেকক্ষণ অপেক্ষা করেছেন? আমাকে ডাকলেই তো পারতেন। তন্ময় চোখ রাঙালো। তোকে না বলেছি বাইরে না ভিজতে? বলতে বলতে তন্ময় হাতের ছাতাটা ওর মাথার উপর ধরলো। ছাতা দিয়ে আড়াল করলো ওর ভেজা শরীর। ওর ফটাফট নিজের ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে তন্ময়ের হাতে ধরিয়ে দিল। বলল, আর ভিজবে না, প্রমিস। আর প্রমিসের গুল্লি মারে তন্ময়। ওর প্রমিস কোনো কিছুরই কাতারেই পড়ে না। ওর জন্য তন্ময়ের ধমকে ঠিক আছে। ডান হাতে ছাতা এবং বাম হাতে ওর কলেজ ব্যাগটা নিয়ে তন্ময় হাঁটছে। বৃষ্টি তখনও ঝর্ণার মতো ঝরছে, বাতাসে দুলছে তাদের মাথার উপরে ধরা ছাতাটা। তন্ময়ের টি শার্ট প্রায় ভিজে গেছে। হঠাৎ তার ভেজা শরীরে ঘেঁষে ওর আলগোছে তার বাম হাতটা জড়িয়ে ধরলো। ধরে ও নিজে কিছুক্ষণ ইতস্তত করলো, লজ্জায় হাঁসফাঁস করলো। মাথা তুলে তন্ময়ের দিকে তাকাতেও পারল না। অন্য সময় হলে তন্ময় হাতটা ছাড়িয়ে নিত কিংবা ওকে সরিয়ে দিত, কিন্তু আজ আর তার ইচ্ছা করলো না। কিছুটা গিয়ে তন্ময় রিক্সা থামালো। রিক্সাওয়ালার সাথে কথা বলছিল। এমন সময় ওরও তাদের মাথার উপরে ধরা ছাতাটা সরাতে তন্ময় হাতটা টেনে নামালো। অল্প ভেজা তন্ময় এবার পুরো ভিজে গেল। চুলগুলো ভিজে কপালে লেপটে এলো। রাগান্বিত বৃষ্টিতে তাকাতেই ওরও চুপসে যা গলায় আবদার করলো, বৃষ্টিতে ভিজে যায়, অল্প একটু রাস্তাই তো। মেয়েটার সাথে তন্ময় কখনোই পেরে উঠবে না। দীর্ঘশ্বাস ফেলে ছাতাটা বন্ধ করে ফেললো। উঠে বসলো রিকশায়। তন্ময় বিশাল দেখি, ওর একাই একটা রিকশা লাগে যেন। স্বাস্থ্যবান, তার সামনে ওরও পুঁটি মাছ। তন্ময় চাইল একটু সরে বসতে, তবে আসলেই সরার মতো জায়গা নেই। স্পর্শ করেই বসতে হলো। মেঘ ডাকছে, বজ্রপাত হচ্ছে। ওর ভীষণ খুশি। হাত মেলে বৃষ্টি ধরছে। হেসে হেসে আড়ে আড়ে তাকাচ্ছে। তন্ময়কে সুযোগ পেলে একটু দেখছে। মাত্র কয়েকদিন এই মিষ্টি মুখটা দেখেনি।
কিন্তু তন্ময়ের মনে হচ্ছে বছর ধরে দেখেনি। এখনও তৃষ্ণা মিটছেই না। তন্ময় হালকা কণ্ঠে জিজ্ঞেস করে, পড়াশোনা কেমন চলছে? ওর চটপট জবাব, ভালো না। আমি কাল থেকে পড়তে আসি। বাসায় টিচার রাখা হয়নি। ওরা মিনমিনে গলায় বলল, তাদের পড়ানো বুঝি না। তন্ময় নির্বিকার থাকতে চেয়ে বলল, আমার মুখে কি এক্সট্রা মধু যে যা বলি তাই বুঝিস? ওর মাথাটা নুয়ে এলো। তারা আর আপনি কি এক হলেন? তন্ময়ের দৃষ্টি নরম হয়ে আসে, তবু নির্বিকার হয়ে প্রশ্ন করল, এক না? ওরও অনেক আশা নিয়ে তাকালো। কক্ষনো না। আমি কাল থেকে পড়তে আসবো। আসবো তন্ময় ভাই। তন্ময় অন্যদিকে ফিরে হেসে নিল। রুক্ষ গলায় বলল, আসিস। জবেদা বেগম জানতেন ছেলে মেয়ে দুটো ভিজে ভিজে আসবে। হলেও তাই। দরজা খুলেই দুটোকে ভেজা অবস্থায় দেখলেন। তাড়াহুড়ো করে অরুকে ওয়াশরুমে পাঠালেন। সাভিয়ার একটা কামিজ আর পরিষ্কার তোয়ালে ওয়াশরুমে দিয়ে এলেন। তারপর রান্নাঘরে চা বসাতে ব্যস্ত হয়ে পড়লেন। রং চা বানাবেন আদা দিয়ে। ঠান্ডা না লেগে যায় দুজনের। তন্ময় ইতিমধ্যে গোসল সেরে নিয়েছে। ট্রাউজার আর টি শার্ট পরনে টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছে। এ সময় দরজায় টোকা পড়ল। তন্ময় না ফিরিয়েও জানে ওরু এসেছে, বলল, আয়। ওরু মিনমিনে করে বলল, বড় মা চা দিল। তন্ময় ফিরে তাকালো। এটাই যেন তার বড় ভুল। তার উচিত হয়নি তাকানো। পেছনে না ফিরে ওর হাতের থেকে কাপটা নিয়ে চলে যেতে বলা উচিত ছিল। এই যে সদ্য গোসল না ওকে কতটা সুন্দর লাগছে তা কি জানে? তন্ময় অশান্ত হয়। ঝড় বয়ে যায় ভেতরে। ওর ছোট ছোট কদমে সামনে এসে দাঁড়ালো। চায়ের কাপটা এগিয়ে দিল। ওর নিজের জন্য চা নিয়ে এসেছে। সম্ভবত এখানেই বসে চা পান করবে। তন্ময় চাটা নিল আর দাঁড়ালো না ওখানে। বারান্দার দিকে চলে এলো। ওরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। একটু পর জবেদা বেগম এলেন তন্ময়ের ঘরে। বললেন, বাড়িওয়ালা ভাবি ডাকলেন। আমি শুনে আসছি এখনই। ওরু থাকুক এখানে। তন্ময় অসহায় অনুভব করলো। বলতে চাইলো অরুকে সঙ্গে নিয়ে যেতে। পরপরই মনে পড়ল ওদের বাড়িতে অরুর বয়সী এক ছেলে আছে। তাই আর যাওয়া সম্পর্কে কিছু বলল না। জবেদা বেগম যেতেই অরু এক টুকটুক করে এলো। টুকটুক করে নীরবে এসে দাঁড়ালো বারান্দায় তন্ময়ের পাশে। বাইরে তখন টিপটিপ বৃষ্টি হচ্ছে। তন্ময় আপন মনে কাপে চুমুক বসাচ্ছে। পাশে তাকাচ্ছে না ভুলেও। এই সময় হঠাৎ বজ্রপাত হলো কাছের কোথাও। চলে গেল বিদ্যুৎ। অন্ধকারে বৃষ্টির ধ্বনি গাঢ়ভাবে শোনালো। ওর অন্ধকারে ভীতি আছে। তন্ময় ঝটপট ফোনের খোঁজ করতে চাইল। ওর যেন বুঝলো না। দ্রুত তন্ময়ের দিকে চেপে গেল। ফিসফিস করে বলল, যাবেন না? তন্ময় আর নড়ল না। একটু চুপ থেকে জিজ্ঞেস করল, ভয় করছে না? ওর প্রতিউত্তরটা স্পষ্ট শোনালো, আপনি আছেন তো? ছোট একটা জবাব, অথচ এই জবাবের অর্থ বিশাল। তন্ময়ের দুনিয়াটা নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ছোটবেলা থেকে গাড়িতে চলাফেরা করে বড় হওয়া মানুষ সে। রিক্সা করে চলাফেরা করায় তন্ময় অভ্যস্ত নয়। তার ভীষণ অসুবিধা হচ্ছে। এই মুহূর্তে একটা প্রাইভেট গাড়ি কেনার সামর্থ্য তার নেই। তবে বাইক কেনার মতো সামর্থ্য হয়েছে। তাই গতকালই বন্ধুদের নিয়ে গিয়ে কিনে এনে ফেলেছে সাদা কালোর সংমিশ্রণে বাইকটা। 4,85,000 পড়েছে। বাইক কেনার সঙ্গে সঙ্গে আর ফেরা হয়নি। বন্ধুদের সঙ্গে বেরোতে হয়েছে। ফিরতে ফিরতে গভীর রাত। পরদিন সকালে অফিসে যেতে হয়েছে। সন্ধ্যা 7টায় রোজকারের মতো বাড়ি ফিরল। আজ ওর পড়তে আসার কথা। তবে বাড়িতে ঢুকে অরুকে পেল না। মেয়েটা আগ বাড়িয়ে এসে বসে থাকে প্রতিদিন। আজ এখনও এলো না যে? সেই সময় কল এলো আনোয়ারপুর সাহেবের। ভদ্রলোক আশাবাদী গলায় প্রশ্ন করলেন, তন্ময়, অরু কি ওদিকে আছে? তন্ময় মুহূর্তে সচেতন হয়, নেই, আসেনি। কী হয়েছে চাচু? ও কোথায়? বাসায় নেই। ওকে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে। মেয়েটা কোথায় চলে গেল? তন্ময় যেন নিজেকেই চিনতে পারল না। তার কণ্ঠ আপনা আপনি বেড়ে গেল। দুপুর থেকে পাওয়া যাচ্ছে না মানে? রাতের কয়টা বাজছে এখন? বাড়িতে এতগুলো মানুষ আর ওকে দুপুর থেকে পাওয়া যাচ্ছে না, সেটা এখন জানানো হচ্ছে? এখন ওর খোঁজ করা হচ্ছে? আনোয়ার সাহেবের স্বর কাঁপল। তো তোর চাচির সাথে কথা কাটাকাটি হয়েছিল। তোর চাচি ভেবেছিল ও ঘরে। আমি বাসায় ফিরে গিয়ে দেখি ওর ঘরটা ফাঁকা। দারোয়ান বলল সে দুপুরে বেরোতে দেখেছিল, আর ফেরেনি। মার্জিদের বাসায়ও নেই। ভাইয়া গিয়েছিলেন। তন্ময় ইতিমধ্যে বাইকের চাবি নিয়ে বেরোচ্ছে। তাড়াহুড়ো হাতে জুতো পরছে। জবেদা বেগম চিন্তিত মুখে বারবার জিজ্ঞেস করছেন, কী হয়েছে? তন্ময় চোখের ইশারায় আশ্বস্ত করে বেরিয়ে পড়ে। ফোনে বলে, আমি আসছি। ইতিমধ্যে তন্ময়, আনোয়ার সাহেব, মোস্তফা সাহেব, ওহি সাহেব 3 ভাই এলাকা জুড়ে চক্কর দিচ্ছেন। পরিচিত সবার বাসাতেই খোঁজ করা হয়েছে, কোথাও নেই। তন্ময় আয়নকে ফোন করে ডেকে আনিয়ে পোলাপান জড়ো করেছে এলাকার। সবাইকে ছড়িয়ে যেতে বলল। নিজে মাঝ রাস্তায় দেখা পেল মোস্তফা সাহেবের।
তিনি তার ড্রাইভার সহ বেরিয়েছেন। এদিক ওদিক খুঁজে চলেছেন। তন্ময়কে দেখতে এগিয়ে গেলেন। উতলা গলায় জিজ্ঞেস করেন, কোনো খবর পেয়েছো? তন্ময় তখন নিজের মধ্যে নেই, যেন রাতের অনেকটা বাসছে আর ওর হদিস নেই। এতটুকু ভাবনায় যেন তার শ্বাস আটকাতে যথেষ্ট। হাত ঘড়ি দেখলো ব্যস্ত চোখে। কোনো রকম বলল, না, ওদিকটাই দেখে আসি, আমি যাবো সাথে। মোস্তফা সাহেব গাড়ি থেকে নেমে ছেলের বাইকের পেছনে উঠে বসেন। তন্ময় একটানে এগিয়ে যাচ্ছে, চতুর্দিকে তাকাচ্ছে। এলাকার অলিগলিতে ঢুকছে। রাতের এখন 10টা 30। রাত বাড়ছে আর তন্ময়ের বুকের ভেতরটা কুঞ্চিত হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে। আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে নেই। তাহলে কোথায়? তন্ময় অন্ধকার পথে অসহায় দৃষ্টি বোলাতে বোলাতে ভেতরে আকুতি করে ওঠে, কোথায় তুই? ফিরে আয়। আনোয়ার সাহেবকে পাওয়া গেল চত্বরে। ভদ্রলোক মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন, চোখ জোড়া লাল, ঘামে ভিজে একাকার, পরনের শার্ট, এলোমেলো চুল। তন্ময় আর বড় ভাইকে দেখে ভেঙে পড়েন। কোথায় গেল আমার মেয়েটা? কোথায়? ওকে খুঁজে এনে দেন ভাইয়া। মোস্তফা সাহেব বাইক থেকে নেমে ছোট ভাইয়ের কাঁধ জড়িয়ে ধরলেন। তার নিজের অবস্থাও ভালো না, চোখ মুখ লাল। শান্ত হ, ওরও আশেপাশেই হবে। অভিমান করে কোথাও লুকিয়ে আছে, ঠিক খুঁজে পাবো। তন্ময় তখন থরথর করে কাঁপছে তার হৃৎপিণ্ড। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। ওর মুখটা ভাসছে চোখের সামনে। আজে বাজে চিন্তা ভাবনা আসছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। ফরমাল শার্টটা ঘামে ভিজে লেপ্টে আছে শরীরের সঙ্গে। ফ্যাকাশে হয়েছে মুখটা। মোস্তফা সাহেব ছেলের কাঁধ ধরলেন, চোখে মুখে একরাশ চিন্তা। আব্বা, খারাপ লাগছে? একটু বস, পানি আন আকাশ। তন্ময় থেমে থেমে বললেও কণ্ঠ কাঁপল। লাগবে না। আকাশ প্রশ্ন করে তন্ময়ের উদ্দেশ্যে, থানায় যাব? রাত ঘন হয়ে এসেছে। দেখতে দেখতে রাতের 11টা 20। আর অপেক্ষা করা ঠিক হবে না। তন্ময় মাথা দোলাবে, এ সময় তার ফোন বেজে ওঠে। পকেট থেকে চটজলদি ফোন বের করলো। অনেককে লাগিয়েছে অরুকে খোঁজার জন্য। কেউ হদিস পেল কি না। অয়ন কল করেছে। ওর গলার স্বর কাঁপছে। ভাই, অরুকে পেয়েছি। আহম্মদ পার্কে আসেন তাড়াতাড়ি। ভাই, আজ যদি আর একটু দেরি হতো সর্বনাশ হয়ে যেত। আমি দূর থেকে দেখলাম ওর পেছনে 4-5 জন লোক। তন্ময়ের ভেতরটা ভয় তিরতির করে কাঁপে, চোয়াল শক্ত হয়। হাতের মুঠোয় থাকা ফোনটা শক্ত করে ধরে বলে, ওকে ধরে রাখ অয়ন, আমি আসছি। 1 সেকেন্ডের জন্য নজরের বাইরে যেতে দিস না, প্লিজ। ভাই শান্ত হন, আমি আছি, দেখছি, আপনি আসুন। ওরও সহি সালামত আছে। তন্ময় দ্রুত বাইকে উঠে বসে। বাবার উদ্দেশ্যে ঠিকানা বলে 1 মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে। পেছনে গাড়ি নিয়ে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেবও আসছেন। বাইকটা শব্দ করে থামলো পার্কের সামনে। বাইকের চাবিও বের করলো না তন্ময়। বাইক থামিয়ে ছুটলো পার্কের ভেতরে। ওর ভয়ে গুটিসুটি মেরে বসে আছে বেঞ্চিতে। জামা কাপড়ে কাদামাটি, চুল এলোমেলো, চোখ মুখ ফোলা। তন্ময়ের বুকের ওঠানামার গতি তখনও অস্বাভাবিক। ওরও তাকালো কান্নারত চোখে। ভয়ে মুখটা এইটুকুন হয়ে আছে। বেঞ্চি থেকে নেমে দৌড়ে আসতে চাইল তন্ময়ের বুকে, কিন্তু পারল না। তন্ময় ওর এই অবস্থা দেখে নিজেকে সামলাতে পারল না। রাগ ভয় সব মিলিয়ে সে পাগল প্রায়। মুহূর্তেই তার রুক্ষ হাতে দানবে এক চড় পড়ল ওর নরম গয়টায়। শব্দ হলো, কাঁচা আঙুলের দাগ বসে পড়ল মেয়েটার গালে। আচমকা থাপ্পড়ে ওরও স্তব্ধ হলো। শব্দ করে কেঁদে উঠল। তারপরে হামলে পড়ল রাগে থরথর করে কাঁপতে থাকা তন্ময়ের বুকের মধ্যে নাক মুখ ডুবে পুরুষালী কোমর জড়িয়ে ধরল। মেয়েটার শরীর কাঁপছে এখনো। তন্ময়ের রাগান্বিত মুখ ভয়ঙ্কর রকমের লাল হয়েছে। একবার দেখে ওর প্রাণ পাখি উড়ে গেছে। তন্ময় ওকে বুক থেকে সরাতে চেয়ে চিৎকার করে ওঠে, এত বড় সাহস হয়ে গেছে? আজ তোর পা ভেঙে ফেলবো আমি। এভাবে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এবার আতঙ্কে জ্ঞান হারিয়ে বসলো, ঢলে পড়ল তন্ময়ের বুক থেকে। দ্রুত ওকে শক্ত করে 2 হাতে বুকে জড়িয়ে নিল তন্ময়। মাথাটা শক্ত করে বুকে চেপে ধরল। অশান্ত ভীত বুকের ভেতরটা এখনো শব্দ করছে, শান্ত হচ্ছে না কোনো মতে। তন্ময় ওর এলোমেলো চুলগুলো পাগলের মতো গোছাতে থাকলো, বিড়বিড়াতে থাকলো, কিছু যদি হয়ে যেত, আজ তোর যদি কিছু হয়ে যেত, কি করতাম আমি? কিভাবে বাঁচতাম? আমাকে মেরে ফেলতে চাস? তুই আমাকে শান্তিমতো বাঁচতে দিবি না, তাই তো? মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব পৌঁছেছেন সবেমাত্র। তন্ময় অরুকে পাজা কোলে তুলে নিয়েছে। পার্ক থেকে বেরিয়ে আসতে আকাশ গাড়ির দরজা খুলে ধরল। তন্ময় ওকে সোজা গাড়ির পেছনে শুয়ে দিল। আনোয়ার সাহেব গাড়ির ভেতরে গিয়ে বসে মেয়ের মাথাটা উরুর ওপর তুলে নেন। তন্ময় নিজের বাইকের দায়িত্ব অয়নের কাছে দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে চড়ে বসে। দ্রুত গাড়ি স্টার্ট করে। গাড়িটা একটানে এসে থামে শাহজাহান বাড়ির ভেতরে। তন্ময় নেমে অরুকে পুনরায় কোলে তুলে নিল। বাড়িতে ঢুকতেই শোনা গেল সুমিতা বেগমের কান্নার শব্দ। মুফতি বেগমও হাহাকার করছেন। তন্ময় কোথাও তাকালো না, সোজা অরুকে নিয়ে ওপরে উঠে এলো। অরুর রুমে ঢুকে
ওকে বিছানায় শুইয়ে দিল। মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিতেই বাম গালটা দেখতে পেল ভালোভাবে। 5 আঙুলের দাগ বসে আছে। বুকটা ছ্যাদ করে ওঠে তন্ময়ের। রাগের মাথায় এত শক্তভাবে চড় মেরেছে সে। কম্পিত আঙুল এগিয়ে দাগের জায়গাটা ছুঁয়ে দেয় সে। অনুশোচনায় অন্তর পুড়ে একাকার। ঝুঁকে ওর গালে ঠোঁট ছোঁয়ালো, বেশ কয়েকবার চুমু বসালো। ধীর গলায় বারবার বলল, সরি, রিয়েলি ভেরি সরি, আই ডিড নট মিন ইট। রাগের মাথায় কীভাবে হয়ে গেল, আই এম সো সরি জান, আই এম সো সরি। বেশ কিছু পদচারণের শব্দ পেয়ে ওর কাছ থেকে সরে এলো তন্ময়। সবাই এসে ঢুকেছে ঘরে। দীপ্ত কেঁদে কেটে মুখ ফুলিয়ে ফেলেছে। সাহেবের অবস্থাও ভালো না। সবাই কেঁদে কেটে অস্থির। ডাক্তার আঙ্কেল এলেন তখনই। মোস্তফা সাহেব ডেকে আনিয়েছেন বন্ধুকে। ভদ্রলোক ওরুকে পর্যবেক্ষণ করলেন। ওর গায়ে জ্বর উঠেছে, শরীর দুর্বল, ভয়ে জ্ঞান হারিয়েছে। কিছু ওষুধপাতির নাম লিখে দিলেন। তন্ময় ডাক্তারের সঙ্গে বেরোলো ওষুধের লিস্ট নিয়ে। নিজে আনতে গেল। ঔষধ নিয়ে ফিরে দেখলো সকলে লিভিং রুমে বসে। সুমিতা বেগম দাঁড়িয়ে কাঁদছেন। আনোয়ার সাহেব চেঁচিয়ে চলেছেন। তার এক একটা চিৎকার বাড়ি কাছে, তোমার এত বড় স্পর্ধা, তুমি তোমার ভাইয়ের মেয়ের জন্য আমার মেয়ের গায়ে হাত তুলবে? এত সাহস হয় কী করে তোমার? আমি কি মেয়ে পেলেছি ওদের ওকালতি করতে? আমার মেয়ে যেহেতু ওদের পছন্দ করে না, তার মানে ওই বাড়িতে ওদের কোনো স্থান নেই, ওদের কোনো প্রয়োজন নেই। তুমি কোন সাহসে হাত তুললে? চাচ্চু যেহেতু এত কথা বলে ফেলেছে, আর সুমিতা বেগমও অনুতপ্ত, তাই তন্ময় আর কিছু বলল না। সে তখনও রেগে আছে। রাগের মাথায় তার অনেক কিছু বলতে ইচ্ছা হচ্ছে, তবে শেষমেশ সুমিতা বেগমের করুণ মুখ দেখে কিচ্ছুটি বলল না। ওষুধগুলো সাবিয়ার হাতে দিয়ে বেরোতে লাগলো। মোস্তফা সাহেবও উঠে দাঁড়ালেন। ছেলেকে আটকাতে যাচ্ছিলেন, কিন্তু মুখে বলার মতো সাহস পেলেন না। তন্ময় যাওয়ার আগে বলে গেল, ওকে দেখে রেখো, নিয়ম মাফিক ওষুধগুলো খাইয়ে দিও। আষাঢ় মাসের উদাসীন বৃষ্টি দুম করে কিছুক্ষণ পর পর বিরতিহীন ভঙ্গিতে নামছে। বর্ষা বাদলের দিনগুলো ওভাবেই তো যায়। এই দেখা যায় রোদ্দুর, আবার পর মুহূর্তে মেঘলা হয়ে ওঠে আকাশ। শুরু হয় পুষ্পবর্ষণ। বিকেলবেলায় অবশ্য পরিষ্কার ছিল আকাশ। আবহাওয়া সন্ধ্যার দিক দিয়ে হিমশীতল বাতাস বইতে শুরু করলো। নামলো অঝোরে বৃষ্টি। তন্ময় তখনও বেরোলো অফিস বিল্ডিং থেকে। আজ সে ছাতা আনেনি, ফোরকাস্টটা দেখে এসেছিল। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদমই ছিল না। তাহলে এখন এগুলো আকাশ থেকে কী নামছে? মধু? ফোরকাস্টের থেকে জবেদা বেগমের কথার মূল্যই যেন বেশি। আজ সকালবেলা তিনি অত্যন্ত দৃঢ় গলায় বলেছেন বৃষ্টি হবে, ছাতা সঙ্গে নিতে। তন্ময় ফোরকাস্টের নজর বুলিয়ে আর তার কথার গুরুত্ব দেয়নি। দীর্ঘশ্বাস ফেলে তন্ময় ভাবল, বৃষ্টির মধ্যেই বাইক টেনে বেরোবে। ও সময়ই কিছু কলিগ সামনে এসে দাঁড়ালো। কথাবার্তার আসর বাঁধল। তন্ময় অগোচরে হ্যাঁ হ্যাঁ হুঁ বলে নিজের মতামত জানান দিচ্ছে। তার পাশে দাঁড়ানো নারীটি হলো লাবণ্য, তাদের ডিপার্টমেন্টের সিনিয়র এমপ্লয়ি। তন্ময় থেকে বয়সে 2 বছরের বড়, কিছুটা উগ্র স্বভাবের। আঁটোসাঁটো পোশাক পরতে পছন্দ করে। আরও পছন্দ করে তন্ময়ের সঙ্গে কথায় কথায় উঠতে বসতে, হুটহাট গায়ের উপর পড়তে। এই তো এখনও অস্বস্তিতে ফেলেছে তন্ময়কে। অস্বাভাবিকভাবে গায়ের সঙ্গে লেপ্টে দাঁড়িয়েছে। তন্ময় ভদ্রতাপূর্ণ দূরত্ব বজায় রাখতে সরে এলো। কথা বলা বলির একসময় হঠাৎ করে তার নজর গেল রাস্তার উপরে। ছাতা হাতে কামিজ পরিহিত এক ছোটোখাটো শরীর দাঁড়িয়ে আছে। তন্ময় চমকে ওঠে, আঁতকে ওঠে তার হৃদয়। মেয়েটিকে চিনতে মিনিট খানেকেরও প্রয়োজন পড়ল না তার। দ্রুত কদমে বৃষ্টিতে ভিজে ছুটল। রাস্তা পেরিয়ে সোজাসুজি এসে থামল অরুর সামনে। গলায় আসা ধমকটুকু গিলে ফেলতে হলো ওই ছলছল চোখে চেয়ে। ফর্সা লাল আধবোজা নাকের পাটা ফুলে উঠেছে। ডান গাল বেয়ে ঝরল 1 ফোঁটা নোনা জল। তন্ময় হাত বাড়ল জলটুকু মুছতে। আগে অরু ছাতা ফেলে হনহনিয়ে হাঁটা ধরল সামনে। অস্থির তন্ময় ধমকের সুরে ডাকলো, অরু। অরু থামল না, হাঁটার গতি বাড়ালো আরও। বৃষ্টিতে ভিজে সাদা কামিজ গায়ের সাথে লেপ্টে আছে। তন্ময় ধমকে ওঠে, আরাবি। অরু পা জোরে থামল, কিন্তু ফিরল না। তন্ময় হাতাটা উঠিয়ে বড় বড় কদমে এলো অরুর সামনে। দৃশ্যমান শরীরে চেয়ে দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে জিজ্ঞেস করল, এক চড়ে হয়নি না? ঠোঁটে ঠোঁট টিপে ধরল মেয়েটা। তন্ময় অরুর ডান হাতটা টেনে হাঁটা ধরল। রাস্তা পেরিয়ে এলো অফিসের পার্কিং লটে। বাইকে চড়তে চড়তে ভারী গলায় বলল, ওঠ। ওরও সময় নেয়, তবে উঠে বসে বাইকের পেছন ধরে। তবু তন্ময়কে ধরে না। তন্ময় লুকিং গ্লাসে একবার ওই জেদি মুখটি দেখে বাইক স্টার্ট করলো। বাইকের গতি ধীর। বৃষ্টি এখনও একই গতিতে ঝরছে।
এতক্ষণ ধরে চুপচাপ থাকার মেয়ে তো ওরও নয়। এখন অবধি চুপ আছে মানে ভীষণ কষ্ট পেয়েছে। কষ্ট দেওয়ার জন্যই তো তন্ময় মাসের পর মাস এই ফাজিল মেয়েকে এড়িয়ে চলেছে। একটা কথাও বলেনি। সেদিন রাতের ওই ভয়াবহ অনুভূতি বাধ্য করেছে তাকে অরুকে শিক্ষা দিতে। ভেবেছিল এই শিক্ষার কথা মনে করে ভবিষ্যতে আর অমন কাজ করার কথা দ্বিতীয়বার ভাববে না। অথচ আজ আবার একই কাজ করে বসে আছে। একটা দূরে একা একা এই মেয়ে চলে এলো, তাও এমন বৃষ্টি মাথায় নিয়ে, এমন রাত করে। তন্ময় তাকায় আয়নায়, ওর অভিমানে ঠোঁট ফুলিয়ে রেখেছে, তাকিয়ে আছে শূন্যে। বৃষ্টির মধ্যে সাদা কামিজে ঠোঁট ভেঙে বসা মেয়েটাকে তন্ময় পারলে যেন পৃথিবীটা ওর হাতের মুঠোয় তুলে দেয়। তন্ময়ের ঢোক গেল, দৃষ্টির সামনে রাখার চেষ্টা করে বলল, ধরে বস। ওরও কথা শুনল না, অন্যদিকে ফিরে থাকলো। ধরে আছে বাইকের পেছনের দিক। তন্ময় বাইকটা এক মুহূর্তে ভীষণ দ্রুত চালিয়ে দ্রুত স্লো করতেই বাইকের ঝাঁকুনিতে ওরও আটকে উঠল। তন্ময়ের পিঠের সাথে মিশে গিয়ে তন্ময়ের টি শার্ট খামচে ধরল। তন্ময় বাইকের গতি বাড়িয়েছে। হেলমেটে ঢাকা তার দৃষ্টি একটু পরপর আয়নায় যাচ্ছে। ওরু গাল ফুলিয়ে রেখেছে, শক্ত করে ধরে রেখেছে তন্ময়ের শার্ট। বাইক এসে থেমেছে শাহজাহান বাড়ির সামনে। তন্ময় জানে ওরও এখন বাইক থেকে নেমে নিজের অভিমানের হৃদয় তুলে ধরবে তার সামনে। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করবে কেন সে এড়িয়ে বেরিয়েছে ওকে। তখন তন্ময় ধমক দিয়ে সব মিটমাট করে নেবে। ওর পছন্দের বিরিয়ানিটাও পাঠিয়ে দেবে। কিন্তু তেমন কিছুই হলো না। ওর নির্বিকার ভঙ্গিতে বাইক থেকে নেমে সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ল। অন্যদিনের মতো ফিরেও তাকালো না, দরজা ধরে ওকে ঝুঁকেও দিল না। তন্ময় মাথাটা বাড়িয়ে ভালোভাবে দেখে নিল, সত্যিই চলে গেল। তার বোকাশোকা উড়ে চলে গেল। তন্ময় কি পরিষ্কার দেখছে? হতবাক তন্ময় আশ্চর্য হতেও ভুলে গেল। কুণ্ঠিত বোধ করল হৃৎপিণ্ড। সে কি এবার একটু বেশি কষ্ট দিয়ে ফেলল? তবে কষ্ট তো আর ও একা ভোগ করেনি, ওর থেকে দ্বিগুণ ভোগ করেছে তন্ময় নিজেই। কীভাবে সহ্য করেছে গত হাওয়া দিনগুলো মেয়েটা জানে। তন্ময় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, অবশেষে বাইকে উঠে বসলো। একটানে এসে থামলো ভাড়া বাসার গ্রাউন্ড ফ্লোরে। বাসায় ফিরেও অশান্ত হয়ে থাকলো। জবেদা বেগম আড়ে কয়েকবার অশান্ত ছেলের পানে তাকালেন। তন্ময় সেলফোন হাতে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে, বেশ চিন্তিত দেখাচ্ছে ছেলেটাকে। একবার ডেকেছেনও তিনি, সাড়া দেয়নি তন্ময়। কিছুক্ষণ আগে একদম ভিজে জবজবে শরীর নিয়ে ঢুকেছে বাসায়। জবেদা বেগম তক্ষণে আদা চা বসিয়ে দিয়েছেন, চাটা হয়ে এসেছে। কাপে ঢেলে লিভিং রুমে এলেন। তন্ময় তখন সোফায় বসে আছে, মুখে ঠিক সামনে সেলফোন ধরে রাখা, ভ্রুদয়ের মাঝে শুকনো ভাঁজ। জবেদা বেগম ডাকেন, আব্বা। তন্ময় আনমনে প্রত্যুত্তরে শব্দ করে, হুম। মস্তিষ্ক কাজ করতেই তন্ময় মাথা তুলে তাকালো। হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল মায়ের কাছ থেকে। চুমুক বসিয়ে খেয়াল করে জবেদা বেগম একইভাবে দাঁড়িয়ে আছেন। তন্ময় জিজ্ঞেস করে, কিছু বলবে মা? জবেদা বেগম হাসেন, পাশে বসে নরম গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? তন্ময় দীর্ঘশ্বাস ফেলে বলে, কি হবে? চিন্তিত দেখাচ্ছে তোকে। তন্ময় আবার ফোনের স্ক্রিনে তাকায়, তেমন কিছু না। তাহলে কেমন কিছু দেখি? জ্বর টর বাঁধিয়েছিস নাকি? বলে হাতের তালু তন্ময়ের কপালে ঠেকালেন। গরম গরম ভাব, জ্বর আসার আশঙ্কা আছে। বিচলিত গলায় বলেন, খেয়ে দে ওষুধ নিয়ে তারপর রুমে যাবি, ঠান্ডাও বাঁধিয়েছিস। জবেদা বেগম রান্নাঘরের দিকে যেতেই তন্ময় পুনরায় সেলফোন দৃষ্টি ফেলল। অরুকে সে 2টো কল দিয়েছে, সঙ্গে 6টা মেসেজ। মেয়েটা কলও ধরল না, মেসেজের রিপ্লাইও দিল না। এমন কখনো হয়নি বলেই বুঝে এত অশান্তি লাগছে তার। তন্ময়ের যেন দুনিয়াটাই ওলটপালট হয়ে গেছে। আজ বৃহস্পতিবার, কাল তন্ময়ের বন্ধের দিন। ওরও এর মধ্যে তাদের বাসায় আসেনি, আর ওই কল মেসেজের রিপ্লাইও করেনি। জবেদা বেগমকে দিয়েও ইনিয়ে বিনিয়ে তন্ময় কল করিয়েছিল, মেয়েটা কলই ধরল না। আবার সেদিন আনোয়ার সাহেবকে পর্যন্ত তন্ময় কল করে দিয়ে বলেছিল, চাচ্চু ওরকে বাসায় পাঠিয়ে তো, মা অনেক দিন ওকে দেখে না। অথচ ওরু নাকি বলেছে তার শরীর খারাপ, যেতে পারবে না। তন্ময় দিশেহারা প্রায়। এমনটাও আগে কখনো করেনি। তন্ময় যে পাগল হয়ে যাচ্ছে এই মেয়ে জানে। কোনো উপায় না পেয়ে সে অগত্যা বৃহস্পতিবার সকাল সকাল সাবিহাকে কল করে। গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করে, ঘুরতে যেতে চেয়েছিল না সেদিন? সাবিহা চমকে বলে, চেয়েছিলাম, তুমি তো বললা তুমি বিজি। তন্ময় শান্ত গলায় বলল, আজ নিয়ে যাব সন্ধ্যার দিকে। সন্ধ্যাবেলা? হ্যাঁ, মাও যাব। রাতে ওখানটা বেশি জাঁকজমকপূর্ণ হয়। সাবিহা আনন্দে চেঁচিয়ে ওঠে, উত্তেজিত গলায় প্রশ্ন করে, কখন বেরোচ্ছি আমরা ভাইয়া? 7টার পর। আমি সবাইকে বলি গিয়ে
দেখবা খুশি তোরা নাচবে। কল কেটে তন্ময় অফিসে চলে যায়। অফিস শেষ করে 6:30 বাসায় ফেরে। এসে গোসল করেছে সর্বপ্রথম। ড্রাইভার চাচাকে কল করে গাড়িটা তাদের বিল্ডিংয়ের নিচে দিয়ে যেতে বলে তৈরি হতে শুরু করলো। ও প্রায়ই সে আকার ইঙ্গিতে বোঝায় তন্ময়কে সাদা শার্টে বেশ মানায়। আজ তন্ময় সাদা শার্ট পরলো কালো প্যান্টের সাথে। হাত ঘড়িটা পরে ওর পছন্দের পারফিউমটাও ব্যবহার করলো। এই সময় সাবিয়ার কল এলো। তন্ময় রিসিভ করতে সাবিয়া বলল, ভাইয়া ওরও তো যেতে চাচ্ছে। তন্ময় বুকটা ছ্যাদ করে ওঠে। যার জন্য আয়োজন সে না গেলে কিভাবে চলে। তন্ময় সাবিয়ার সম্পূর্ণ কথা না শুনে অধৈর্য হয়ে বলে ওঠে, যাবে না মানে? সবাই যাচ্ছে, ওর কি সমস্যা? ওকে বল এক্ষুনি রেডি হতে। না হলে? সাবিয়া ঠোঁট টিপে হাসে। দুষ্টু স্বরে বলে, ভাই তুমি তো আগেই হাইপার হয়ে যাচ্ছ, আমার পুরো কথাটুকু শুনলে না। আমি বলছিলাম ওর যেতে চাচ্ছিল না, আমি ওকে জোর করে তৈরি করিয়েছি। বুকের ভেতর আটকে থাকা শ্বাসটুকু তন্ময় এবার ছাড়লো। গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ও আচ্ছা আয় তাহলে। সাবিয়া তখনও মিটিমিটি হাসছে। তন্ময় অস্বস্তিতেই পড়ল। কল কেটে কপালে আঙুল চেপে চুপসে রইল। ওরও আরও কিছু দিন এমন করলে সে নিশ্চিত হার্ট অ্যাটাক করে বসবে। ড্রাইভ করছে তন্ময়, তার পাশে আকাশ বসেছে। পেছনে অরু, দীপ্ত, সাবিয়া আর রুবি। আকাশ FM চালু করে দিয়েছে। এক প্রেমিকের রিকোয়েস্টে তার প্রেমিকার জন্য হাবিব ওয়াহিদের একটি গান প্লে করা হয়েছে। গাড়ির ভেতরে শুধু গানের শব্দ। ডান কাঁধের ওপরের কর্নারের লুকিং গ্লাসটার তন্ময় কোনা করে সেট করলাম। ওর মুখখানি লুকিয়ে অগোচরে দেখছে। ওরও জানালার কাছে চুপচাপ বসে আছে, দেখছে বাইরেরটা। দীপ্ত সন্ধিহান চোখে অরুকে দেখে নিচ্ছে বারবার। কিছুক্ষণ পরপর খোঁজাও দিচ্ছে, তবু তাকে কিছুই বলছে না অরু। দীপ্ত প্রশ্ন করেই বসলো, অরুপি তোমাকে কে বকেছে? অরু মাথা ঘুরিয়ে ফিরে তাকায়, বলে, কে বকবে? না বকলে এমন হয়ে আছো কেন? মনে হচ্ছে এই জগৎ সংসারে তোমার কেউ নেই। অরু বিড়বিড়ে জানায়, নেই তো, কেউ নেই। তন্ময় স্পষ্ট শুনল। লুকিং গ্লাসে চোখ নিতে ওর সঙ্গে চোখাচোখি হলো। ওরও দৃষ্টি ফিরিয়ে পুনরায় বাইরেটা দেখছে। ওরও এমন করুণ অবস্থা দেখে আকাশও চিন্তায় পড়ল। আমার বকবকানির রানীর কি হয়েছে? তোর বকবক ছাড়া তো এই ট্রিপ হজম হবে না। এই যে সাবিয়া, ওরও কি হয়েছে? সাবিয়া মিটিমিটি হেসে বলে, ওরও অভিমান করেছে, অভিমান ভাঙলে ঠিক বকবক শুরু করবে। ওরও মুখ ভেঙে বলল, আমার বইয়ে গেছে অভিমান করতে। আমি মোটেও অভিমান করছি না, বরং নিজেকে শোধরাচ্ছি। আমি বড় হচ্ছি তো। আর এইভাবেও এত বকবক করা মেয়েদের মানায় না। কেউ এমন মেয়ে পছন্দও করে না। দীপ্ত পানির বোতলে মুখ দিয়েছিল মাত্র। অরুর কথায় ও কেসে উঠল, নাক মুখে পানি ঢুকলো। কাঁচতে কাঁচতে বেচারার চোখের কোণায় জল এসে জমেছে। কোনো মতে বলল, আপু তুমি ঠিক আছো? জ্বর বাঁধেনি তো? তন্ময় কোনো মতে ঠোঁটে হাসিটুকু গিলে নিল। রাস্তায় দৃষ্টি ফেলল, পরপরই খেয়াল করলো মেয়েটা মাথা বের করেছে জানালা দিয়ে। মাথা ভেতরে নে। ওরও যেন কথাটুকু শুনল না। সেভাবে মাথা বের করে চোখ বুজে আছে। তন্ময় অসহায় অনুভব করলো মেয়েটা তাকে অবজ্ঞা করায় ডিগ্রি নিয়েছে যেন। আর চোখে তাকিয়ে দেখলো সাবিয়া টেনে অরুকে নিজের সাথে মিশিয়ে নিল। কান টেনে জিজ্ঞেস করলো, একটা গাড়ি পাশ দিয়ে গেলে কি হবে, আইডিয়া আছে? কথা শুনছিস না কেন? ওর মিনমিনে জবাব, আমি খেয়াল রাখছিলাম তো। তন্ময় লুকিং গ্লাসে এক পলক তাকিয়ে আবার রাস্তায় দৃষ্টি ফেলে। ওর ভোতা মুখটা দেখে মিহি গলায় প্রশ্ন ছুড়ে, চোখ বুজে খেয়াল রাখছিলি? ওরও ঠোঁট বাঁকায়, জড়ানো গলায় বিড়বিড়ে কিছু একটা বলে মুখখানা ঘুরিয়ে রাখে। হেসে ওঠে সাবিহা, দুই পাশে মাথা দুলিয়ে ওঠে, তোর সাথে তর্কে পারবো না। শহরের কোলাহল পেরিয়ে গাড়ি পৌঁছে স্থির শান্ত শুনশান সড়ক পথে। দেখা মিলছে গ্রামীণ এলাকার। রাস্তার দুপাশে দিগন্ত, ধুধু সাদা বালির মাঠ। কিছুদিন আগে এই বালির মাঠগুলোতে ছিল সবুজ ধান ক্ষেত। বর্ষার এই ধান ক্ষেত হয়ে যেত স্বচ্ছ জলের বিল। আজ আর সেই বিলের চিত্রমাত্র নেই। তবে আজ কিছু গ্রাম বাংলার চিরায়ত প্রাকৃতিক পরিবেশ, যা উজ্জ্বল চাঁদের আলোয় মনোমুগ্ধ করা হয়ে উঠেছে। ড্রাইভিং সিটের পাশের জানালাটায় কাজটা তন্ময় নামিয়ে দিল। হিমশীতল বাতাস ছুঁয়ে দিল তার মুখ। ডান হাত হুইল এবং বাম হাতে গিয়ার শিফট কন্ট্রোলে ব্যস্ত। বুদ্ধি দীপ্ত, চোখ দুটো নীরব সড়কপথে ঠাঁই রয়েছে। পাশের সিটে বসা আকাশ সেলফোন টাইপ করছিল। হঠাৎ মুখটা এগিয়ে গলা নামে তন্ময়ের কানের কাছটায় বলল, ভাই একটা স্মোক করলে ভালো লাগতো না? মুখটা ম্যাচ ম্যাচ করছে। পরে আকাশ করুণ গলায় বলে, গাড়িটা আশপাশে থামানো যায় না? তন্ময় এক্ষেত্রে নির্বিকারভাবে বলে, যাই, তুই নামবি?
আমরা এগোবো, খেয়ে একাই ফিরিস। আচ্ছা, খাবো না, চিল ব্রো। এভাবে নিজের ভাইকে ট্রিট দিতে তোর বিবেকে বাঁধলো না। মাওয়া ফেরিঘাট মূলত মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত, ঠিক পদ্মা নদীর তীরে। ঢাকার মধ্যে পর্যটকদের জনপ্রিয় প্রচলিত জায়গা এটি। একদিনের মধ্যে ঘুরে ফিরে আসা যায় বলেই হয়তো বেশি আলোচিত। নদী ভ্রমণ আর ইলিশ ভোজনের জন্য বেশ নামকরা। তন্ময় ভেবেছিল কাল শুক্রবার সকালে বেরোবে ওদের নিয়ে, রাতে ফিরবে ঘুরে ফিরে। তারপর বন্ধুদের দিকে জানলো মাওয়া ঘাট নাকি রাতে ভীষণ জাঁকজমকপূর্ণ হয়ে থাকে, তাই রাত করেই এসেছে। ফিরতে ফিরতে ভোর হবে নিশ্চয়। তন্ময় আর চোখে দেখে নদীর পথ, দেখে ওর চোখজোড়া ছানা বড়া হয়ে এসেছে। কেমন স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, ডাগর ডাগর চোখেতে একরাশ মুগ্ধতা। তন্ময় দৃষ্টি ঘুরিয়ে পথে ফেলল। মাওয়া ফেরিঘাটের সামনে মানুষের আনাগোনা দেখা যাচ্ছে, ভিড় বেশ। নদীর বুকে বোটে করে অনেকে এপার থেকে ওপার পারাপার করছে। উত্তর দিকে নদীর পাড় দিকে বড় সরু রাস্তায় গিয়েছে, যার এক পাশে রূপালী পদ্মা আর অন্য পাশে সবুজে ঘেরা গ্রাম। চাইলে গ্রামের ভেতরটাও ঘুরে ফিরে দেখা যাবে। গাছগাছালিতে ঢাকা চমৎকার এই গ্রাম দেখতেও ঘণ্টাখানেকেরও প্রয়োজন পড়বে না। শহরের কোলাহল আর যান্ত্রিকতা মুক্ত এই গ্রামটি ঘোরার ইচ্ছা ওর সুশ্রীমুখ পানে লেপ্টে। সে আনমনের প্রশংসা করে চলেছে, ছটফট করে দেখছে সব কিছু। রাতের নদীর বুক পিঠে ওঠার ইচ্ছা সাভিয়া, রুবি কিংবা আকাশের নেই। দীপ্ত উল্টো ভয় পায় গভীর নদী। শুধু অরুণ ভীষণ আগ্রহী ছিল পদ্মার বুকে নৌকায় চড়ে ঘুরবে বলে। ভাই বোনদের অনাহিয়া দেখে মন খারাপের চিহ্ন ফুটে উঠল ওর মুখ জুড়ে। তন্ময় আড়ালে ওর মুখ দেখে আকাশের উদ্দেশ্যে বলল, তোরা হোটেলে ঢুকে খেতে শুরু কর, আমি ওরুকে নৌকা চড়িয়ে আসছি। ওর আর চোখে তন্ময়ের দিকে চেয়ে অভিমানী গলায় বলে, চড়বো না। তন্ময় অবাক হলো না, আবার কি বলে মেয়েটাকে মানাবে তা বুঝেও পেল না। সব সময় ওরু তার সঙ্গে একা থাকার সুযোগ কুড়িয়ে বেরিয়েছে, তাকে কখনো এক পা আগাতে হয়নি। এই প্রথম সে এমন অবস্থায় সম্মুখীন হয়েছে। এই প্রথম ওর অভিমানের কবলে পড়েছে। কিভাবে কি করবে মাথায় আসছে না। তাকে উদ্ধার করতে এলো সাবিয়া। খিদে পাওয়ার বাহানা ধরে বলল, যাবে না বললে হবে? দেখা যাবে বাসায় ফিরে কাটতে বসবি, বলবি তোকে নদীতে বোটে চড়তে দেইনি। আমরা বরং খেতে যাই, তুই নদী ভ্রমণ করে ভাইয়ের সাথে ফিরে আয়, কেমন? কথাটুকু শেষ করে দ্রুত কদমে সরিয়ে পড়ে বাকিদের নিয়ে। দীপ্ত অবশ্য ভয় নিয়েই যেতে চেয়েছিল, তন্ময় ওর সঙ্গে সাবিয়া যেতে দেয়নি। হাত টেনে নিজের সাথে নিয়ে নিয়েছে, রেখে গেছে তাদের দুজনকে একা। ওরও গাল ফুলে অন্যদিকে চেয়ে ফিরে আছে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। অদূরে ঘাট, সেখানে নৌকা, বোটের অভাব নেই। তন্ময় কোমল স্বরে প্রশ্ন করে, নৌকায় চড়বি না? ওর একরোখা জবাব, না। তন্ময় পুকুরের জলের মতো শান্ত। কেন? আমার ইচ্ছা। তন্ময় আরও নরম গলায় বলল, কি হয়েছে? ওর ঠোঁট টিপে বলল, কিছু না, রাত হচ্ছে, চল।